নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। যাদবপুরের খবরে নজর রাখতে হবে, কারণ যাদবপুরের ছাত্রীর মৃত্যু কিভাবে তা নিয়ে এখনও দ্বন্দ্বে তদন্তকারীরা। তো তদন্তকারীরা গোয়েন্দা বিভাগ তারা গিয়েছেন, ঘটনাস্থলে গিয়েছেন, ঠিক যেখানে তার দেহ জল থেকে তুলে নিয়ে প্রথমে সিপিআর দেওয়ার চেষ্টা হয়, তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই জায়গাটা তারা দেখছেন যে প্লেস অফ অকারেন্স থেকে ঠিক কী কী সূত্র তারা পেতে পারে। আমার সঙ্গে রয়েছে রৌনক, রয়েছে সরাসরি। রৌনক, কোন কোন জায়গাগুলো খতিয়ে দেখছেন তারা? দেখো, একেবারেই পরিবারের তরফ থেকে যে খুনের অভিযোগ করা হয়েছিল ইতিমধ্যে সেই বিষয়কে সামনে রেখে পুলিশ খুনের মামলা রুজু করেছে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড ইতিমধ্যে তদন্তভার নিজেদের হাতে নিয়েছে। আজ কিছুক্ষণ আগেই অ্যাডিশনাল CP2 সহ লালবাজার উচ্চপদস্থ আধিকারিকরা যাদবপুর ইউনিভার্সিটি যে প্লেস অফ অকারেন্স সেখানে যান। প্রায় 45 মিনিট ধরে তারা সেখানে পরিদর্শন করেন। অন্যদিকে লালবাজারের সায়েন্টিফিক কুইজ, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি করে এক প্রকার পুনর্নির্মাণ যাকে বলা যেতে পারে, বাস দিয়ে পুকুরে কতটা গভীরতা সেই বিষয়ে মাপা হয়। এবং যে বিষয়টি একটা সামনে আসছিল প্রথম দিন থেকেই, যেখানে লেডিস ওয়াশরুম তার সামনে বেশ কিছুটা জায়গায় লোহার ব্যারিকেড নেই, সেই জায়গায় কিন্তু পরিদর্শন করে দেখে যদি ছাত্রী কোনোভাবে দুর্ঘটনাবশত পড়ে যায় তাহলে সে কিভাবে সেখানে পড়ে যেতে পারে, বা পেছন থেকে যদি ধাক্কা দেওয়া হয় ঠিক ঘটনাটা কি ঘটেছিল গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্যই কিন্তু কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আজ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। ইতিমধ্যে যে যাদবপুর থানার ভেতরে এখনও ডিডি হোমিসাইডের যারা আধিকারিকরা তারা রয়েছেন, যিনি তদন্তকারী অফিসার ছিলেন। আসলে হোমিসাইড ডিপার্টমেন্ট, হোমিসাইড শাখা তারা এই তদন্ত করছে। তার কারণ গতকালই ওই ছাত্রীর মা বাবা তারা পুলিশে অভিযোগ করেছেন এবং তারপর যাদবপুর থানা খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ও মদ্যপান করতো না, আর যদি এটা হয়েও থাকে তাহলে নিশ্চয়ই ওকে ধরে জোর করে খাওয়ানো হয়েছে। ও হঠাৎ করে জলে পড়ে যায়নি, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কিংবা ওর ওপরে হয়তো কোনো আক্রোশ ছিল। যে দেখেছিল সে নাকি গার্ডের সংবাদ দিয়েছিল, বলেছিল কি একজন নাকি পড়ে গেছে, আওয়াজ হয়েছে, চুল দেখা যাচ্ছে। গার্ড গ্রাহ্য করিনি। 11ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন পুকুর থেকে উদ্ধার হয় ইংরেজি অনার্সের 3য় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। কিভাবে ওই ছাত্রী পুকুরে পড়ে গেলেন তা নিয়েই রহস্য। এরই মধ্যে রবিবার চাঞ্চল্যকর অভিযোগ করেন অনামিকার বাবা। তার দাবি মেয়েকে খুন করা হয়েছে। সোমবার অনামিকার মা বাবা লালবাজারে গিয়ে দেখা করেন কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে। অভিযোগ জানান যাদবপুর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। এতদিন অস্বাভাবিক মৃত্যুর মামলা চলছিল, এবার খুনের মামলার তদন্ত শুরু। পুলিশ আপনাদের কতটা সহযোগিতা করছে? পুরো একদম পুরো মাত্রায় পুলিশের উপরে ভরসা আছে। 22 বছরের মেয়ে, যার লক্ষ্যটা উঁচু, সেই রকম একটা মেয়ে আমরা মানে কোনো মতেই মেনে নিতে পারছি না। হয় ওকে কেউ ডেকে নিয়ে গেছে, ওখানে নিয়ে হয়তো কোনো কিছু বলেছে যেটাতে ও রাজি হয়নি, তারপর ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ও হঠাৎ করে জলে পড়ে যায়নি, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কিংবা ওর ওপরে হয়তো কোনো আক্রোশ ছিল অনেক দিনের, ওকে হয়তো কিছু বলার জন্য ওখানে ডেকেছে। আর ও অন্ধকারকে ভয় পায়, আর ও সাঁতার জানে না, ওই রকম একটা জায়গায় ও একা যাবে না। হাতের এই দুটো জায়গাতে ছোট ছোট দাগ পেয়েছি, লাল, যেটাকে ধাক্কা মারলে কোথাও এরকম আঘাত পেলে যে দাগ হয়, সেই দাগ দুটো ওর হাতে দেখেছি আমি। ও মদ্যপান করতো না। আমার মেয়ে এরকম করবে আমার নেই, এরকম জানা নেই। আর যদি এটা হয়েও থাকে তাহলে নিশ্চয়ই ওকে ধরে জোর করে খাওয়ানো হয়েছে, যাতে ওকে ফেলে এটা ওই প্রুফ মানে করা যায় যে ও অ্যালকোহল সেবন করতো, ওকে এই অ্যালকোহল সেবন করে ও জলে পড়ে মারা গেছে। যে দেখেছিল সে নাকি গার্ডের সংবাদ দিয়েছিল, বলেছিল কি একজন নাকি পড়ে গেছে, আওয়াজ হয়েছে, চুল দেখা যাচ্ছে। গার্ড গ্রাহ্য করিনি। অনামিকার বন্ধুদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে মৃত ছাত্রীর পরিবার। এদিন বিশ্ববিদ্যালয়ের 3 পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। 3জনই ঘটনার রাতে যাদবপুরের ক্যাম্পাসে ছিলেন।
নিউজ 18 বাংলা। শুভেন্দু অধিকারী অতি বাম মুক্ত করবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে, হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। বলছেন ভোটে তৃণমূল অতি বামদের সাহায্য পায়, অভিযোগ করছেন। যাদবপুরে আল্ট্রা লেফট যারা হেরোইন, চরস, গাঁজার আখড়া করেছে, ওখানে ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা তৈরি করতে দেয় না, এবং এরা জাতীয়তাবাদী বিরোধী, রাষ্ট্রবিরোধী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালিত পালিত করেন। তার কারণ হচ্ছে এরা ভোটের সময় নো ভোট টু মোদি বলে, তার লাভ মমতা ব্যানার্জি পান। বিজেপিকে আনুন, সাফ করে দেবো, একদম যত পার্থেনিয়াম আছে যাদবপুরে আমরা পরিষ্কার করে দেবো। বিরোধী দলনেতার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ যাদবপুরের অধ্যাপকদের। পড়াশোনা হয় কি হয় না, রিসেন্ট NIRF র্যাঙ্কিং দেখলেই বুঝতে পারবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে স্টেট ফান্ডেড পাবলিক ইউনিভার্সিটি নাম্বার 1 ভারতবর্ষের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং ওভারঅল ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে 9 নম্বরে ছিল, 9 নম্বরই আমাদের বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু উল্টো দিকে দেখবেন যে কেন্দ্রীয় সরকার আমাদের যে ইনস্টিটিউট অফ এমিনেন্স সেখানে সিলেক্টেড হওয়ার পরও এখনও পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা তো দেয়নি, উপরন্তু সেটা দিতে অস্বীকার করেছে। সুতরাং বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান নিয়ে নিশ্চয়ই যা বলছেন উনি, তার পক্ষে ওনার কাছে কোনো তথ্য নেই, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় বিভিন্ন র্যাঙ্কিং দেখলেই বোঝা যাবে তার পড়াশোনা গবেষণার মান কী। শুভেন্দুকে পাল্টা তোপ তৃণমূলের। যাদবপুরের মেধা নিয়ে প্রশ্ন তোলা মূর্খামি বলে দাবি করছেন তৃণমূল। অরূপ চক্রবর্তী তার কটাক্ষ, যাদবপুরে বিজেপির দখলদারির চেষ্টা সফল হবে না। যাদবপুরের মেধা নিয়ে, যাদবপুরের যোগ্যতা নিয়ে যারা প্রশ্ন তোলে তারা আসলে মূর্খের স্বর্গে বাস করে। আর বিজেপি নেতারা এর আগেও চেয়েছিল জেএনইউর মতো জায়গায় বন্দুক দেখিয়ে দখল করার, স্লোগান দিয়েছিল দেশকে গদ্দারও কো গুলি মারো চালকো। জেএনইউতেও মুখ থুবড়ে পড়েছে, জেএনইউ তো হালে পানে পাইনি। যাদবপুরের মতো জায়গা চিরকাল যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তাদেরকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে, আগামী দিনেও প্রত্যাখ্যান। এই দখলদারির সংস্কৃতিটা হচ্ছে বিজেপির সংস্কৃতি। এই দখলদারির সংস্কৃতির বিরুদ্ধে বাংলা আগেও ছিল, আগামীতেও থাকবে। আসলে প্রত্যাখ্যানেই যাদবপুরের উপরে রাগ, বলছেন সুজন চক্রবর্তী। এসব বাজে কথা বলার কোনো মানে আছে নাকি? যে কোনো রকমের অসামাজিক কাজ তার বিরুদ্ধে সবচাইতে বেশি লড়াই করে বামপন্থীরা, আজ না বরাবর। এটা জানেনই ওর গোটা ভারতবর্ষের সবচাইতে এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাদবপুর। সেই কারণে এত রাগ শুভেন্দু অধিকারীদের, যাদের দায়িত্ব দিতে হবে আর ওরা সব সাফা করে দেবে। এসব অসভ্যতা বন্ধ করুক। বিজেপির রাজনীতি মানুষকে বিভাজিত করার, সংবিধান বিরোধী মনোভাবের, সেইটা ছেলেমেয়েরা মানুষ পছন্দ করে না। অযথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপরে রাগ দেখিয়ে আসলে শিক্ষা সংহারের মনোভাবেই বিজেপি চলতে চায়। এসব অসভ্যতা শুভেন্দুর কেউ মানবে না। দেখুন, সাইকেলে বাচ্চাকে বসিয়ে নিয়ে যাচ্ছেন এক মহিলা, পিছনে আরেকজন মহিলা রয়েছেন, এবং এই যে দেখুন মার্ক করে আপনাদের যেটা দেখাচ্ছি, ঠিক যে সময়ের ছবি দেখাচ্ছি, বাচ্চাকে নিয়ে বাড়িতে ঢুকে গয়না চুরি এবং গয়না চুরি করে চম্পট। বারুইপুরের বাড়িতে ঢুকে গয়না চুরি। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, চুরি করার জন্য তার মানে হাতিয়ার বাচ্চা? একদমই, দেখো এই সিসি ক্যামেরা সূত্র ধরে ইতিমধ্যে বারুইপুর থানার পুলিশ তারা তদন্ত শুরু করেছে, এবং যেটা দেখা যাচ্ছে যে শিশু কোলে করে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করছে এক মহিলা, এবং তার সঙ্গে আরো এক মহিলা রয়েছে, তার কোলেও শিশু রয়েছে। অর্থাৎ সচরাচর যেটা দেখা গিয়েছে যে বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য যারা মহিলারা এলাকায় আসেন এবং অনেকেই ভিক্ষাবৃত্তি করতে আসেন, তারাও কিন্তু এই বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। যেমন ফেরিওয়ালারাও মহিলারা তারা আসেন এবং তারাই এসে এই চুরির ঘটনা ঘটাচ্ছে, এমনটাই কিন্তু এই সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেটা পরিষ্কার। এবং যে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে শিশুকে কোলে করে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করছে, এবং বাড়ির যিনি প্রদীপ পাইন তার পরিবারের সদস্য যেটা জানাচ্ছেন যে প্রবেশ করার পর 15 মিনিট পর তারা আবার বেরিয়ে যাচ্ছেন, কিন্তু তারপরেই তারা বাড়িতে গিয়ে দেখেন যে বাড়ির মধ্যে
একাধিক আসবাবপত্র সেগুলো আগোছালো রয়েছে, বাড়ির আলমারি ভাঙা, প্রায় 3 লক্ষ টাকার গহনা এবং নগদ টাকা নিয়ে সেখান থেকে তারা চম্পট দিয়েছে। এই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ এবং এই যারা প্রবেশ করেছিল তাদের তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। তমশ্রী, বেশ। দুটো মেয়ে কখন ঢুকেছে 10টা কত, আমি বেরিয়ে গেছি 10টা কত, ও বেড়াবার পরেই বেরিয়ে গেছে। ছেলে আগে ঢুকেছে, আমি মুদিখানার দোকানের ওপরে ও পিছনে পিছনে আসছি। ও এসেই ঢুকে দেখলো যে ওদিকে দরজা খোলা, বাগানের দিকে একটা দরজা আছে ওটা খোলা, আলমারি করা এইখানটা নেই। হাই যে আমার শাঁখা কলা সব নিয়ে চলে গেছে সোনার। আবার লকারের চাবি দেখছি দেওয়া আছে, যেখানে আমার তালা চাবি থাকে সেখানেই রেখে দিয়ে গেছে খুলে। শাড়ির ভাঁজের ভেতরে চাবি ছিল, চাবিটাও নিয়ে। আনুমানিক কত টাকার? 3 লাখ টাকার মতো। পুলিশকে খবর দিয়েছেন? হ্যাঁ, পুলিশকে অবশ্যই খবর দিয়েছি। গতকাল নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখেছিলাম, মেট্রো কর্তৃপক্ষ পিঠ বাঁচাতে ডিসপ্লে বোর্ড অফ রেখেছিল। গতকাল এই খবর আমরা দেখাই এবং এই যে ডিসপ্লে বোর্ড বন্ধ সেটা কাল আমরা দেখেছিলাম, কিন্তু শনিবার থেকে বন্ধ। আর নিউজ 18 বাংলার খবরের জের মেট্রো স্টেশনে ডিসপ্লে বোর্ডে ফিরল সময়। শনিবার থেকে ব্লু লাইনে বন্ধ ছিল এই ডিসপ্লে বোর্ড এবং নিউজ 18 বাংলায় আমরা এই খবর দেখাই এবং আজ ছবিটা বদলালো। কি হলো? আজের যে ছবিটা, সেই ছবিটা দেখতে পাচ্ছেন, মেট্রো স্টেশনে ডিসপ্লে বোর্ড ফিরল। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, একদিকে তো যাত্রীদের মধ্যে একটা ক্ষোভ ছিল যে মেট্রো দেরিতে চলছে, তারপরে কখন মেট্রো আসবে তারা জানতেই পাচ্ছেন না কারণ ডিসপ্লে বোর্ড বন্ধ। আর আমরা এই খবর দেখাই, তারপরে ডিসপ্লে বোর্ড তো অন হলো, কিন্তু মেট্রো কি সময় চলছে? প্রথমত হচ্ছে যে ডিসপ্লে বোর্ডের যে নির্দিষ্ট স্টেশন থেকে উভয় মুখে যাওয়ার জন্য যে সময় সারণী দেখানো হতো তা বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে যাত্রীদের বক্তব্য ছিল হচ্ছে যে প্রত্যেক দিন যতটা সময় ধরে দেরিতে মেট্রো চলছে এবং যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে তা নিয়ে মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে বারবার বিভিন্ন জায়গাতে তারা ক্ষোভ উগরে দেওয়ার ফলেই এই ডিসপ্লে বোর্ডকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। গত শনিবার থেকে সেটিকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল। গতকাল দিনভর এই খবর সম্প্রচারিত হয় এবং আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে ডিসপ্লে বোর্ডের সময় ফিরিয়ে আনা হয়েছে, অর্থাৎ কোন একটি স্টেশনে ঢুকলে তিনি যে প্রান্তেই যেতে চান না কেন সেই প্রান্তের ট্রেন কখন মিলবে সেটিকে সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। কিন্তু আজও সকাল থেকে যে একেবারে সঠিক সময় মেট্রো চলেছে এমনটা ভাবার কোনো কারণ নেই। তবে বিশেষ করে হচ্ছে দক্ষিণেশ্বর থেকে যে সমস্ত মেট্রো টালিগঞ্জ বা ক্ষুদিরামের দিকে যাচ্ছে সেখানে অসুবিধা তৈরি হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ প্রতি 3টে ট্রেনের মধ্যে একটি ট্রেনকে টালিগঞ্জে থামিয়েও দিচ্ছেন, সেখান থেকে ট্রেনকে রেক ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আবার টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বরের দিকে মেট্রো আসছে এবং বাকি সময়ের ক্ষেত্রে অর্থাৎ টালিগঞ্জ ছেড়ে যে সমস্ত ট্রেন শহীদ ক্ষুদিরামের দিকে যাচ্ছে সেখান থেকে রেক ঘোরাতে 7 মিনিট সময়ের ব্যবধান গিয়ে 11 থেকে 12 মিনিট পর্যন্ত ছুঁয়ে গিয়েছে। তো যাত্রীদের বক্তব্য ছিল যে গত 1.5 মাসের বেশি সময় ধরে এই পরিস্থিতির শিকার তো তারা হচ্ছিলেন, কিন্তু এইভাবে হঠাৎ করে এইভাবে সময় সারণী নির্দেশিকা বোর্ড বন্ধ করে দিলে কি সমস্যার সমাধান করতে পারা যায়? এবং গতকাল দিনভর যেভাবে যাত্রীরা ক্ষোভ উগরে দিয়েছেন শেষমেশ ফিরিয়ে আনা হয়েছে, যদিও মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছে। সেখানে তারা বলছেন যে যেহেতু কবি সুভাষের বদলে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে সেই কারণে তাদের সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেম থেকে বেশ কিছু বদল আনার দরকার ছিল, সেই কারণে তারা এই বোর্ডকে বন্ধ রেখেছিলেন, যদিও সেই চুক্তি মানতে নারাজ মেট্রো আধিকারিকদের অনেকেই। ফলে নিজেদের পিঠ বাঁচানোর যে কৌশল নিয়েছিলেন অবশেষে দেখতে পাওয়া যাচ্ছে যে যাত্রীদের ক্ষোভের আঁচ বুঝতে পেরে শেষমেশ সেই নির্দেশিকা বোর্ড মেট্রো স্টেশনগুলোতে ফিরিয়ে নিয়ে আসলো মেট্রো কর্তৃপক্ষ। বেশ। আর গতকালই আমরা এই খবর দেখেছিলাম, পিঠ বাঁচাতে ডিসপ্লে বোর্ডই অফ করে দিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। দেখুন। একের পর এক স্টেশন, একই ছবি, ডিসপ্লে অফ। এই ডিসপ্লে বোর্ডে লেখা থাকে কোন দিকে যাওয়া ট্রেন কটার সময় স্টেশনে ঢুকবে, সেই মতো প্রস্তুত হন যাত্রীরা। সেই ডিসপ্লে বোর্ডে অন্ধকার, ট্রেন কখন আসবে, আদৌ আসবে কিনা বোর্ড দেখে কোনো কিছুই বোঝার উপায় নেই। কোন মেট্রো কখন আসছে কিছু বুঝতে পারছি না, ওই নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যখন আসছে তখনই হচ্ছে। মেট্রো চলছে কিনা বুঝতে পারছেন এভাবে?
সেটা তো বোঝাই যায় না, ওই যদি এসে খবর পাই চলছে না, আবার মানে হ্যারাসমেন্ট হয়। ভোগান্তি হচ্ছে, কখন ক্যান্সেল করে দিচ্ছে সেটা বুঝতে পারছি না, মাঝখান থেকে কটা টাইম সেটাও জানি না, কখন টাইম কোনো কেউ অ্যানাউন্সমেন্টও করছে না। এবার যখন ভিড় হচ্ছে স্বাভাবিক, আমাদের অফিসে দেরি হয়ে যাচ্ছে, কাজে দেরি হয়ে যাচ্ছে, যাতায়াত কোনো সমস্যা। তো ডিসপ্লে বোর্ড যদি শো না করে মানুষ বুঝবে কি করে কখন ট্রেন টাইমিংগুলো কখন, তাই না? জানতে পারছে না কিছু না, এখানে এসে তারপরে অ্যানাউন্সমেন্ট হলে তারপরে জানতে পারবো, আদারওয়াইজ এগুলো ফেস করতে হচ্ছে। অফিসে যারা যায় তাদের তো সমস্যাটা। কলকাতার লাইফলাইন মেট্রো, মাস দুয়েক ধরে সেই মেট্রো মানেই ভোগান্তি। প্রতিদিন ইলেট, প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড়, ভিড়ের চাপে অফিস টাইমে একের পর এক মেট্রো মিস, স্কুল কলেজ যেতে দেরি, অফিস যেতে দেরি, নাজেহাল যাত্রীদের ক্ষোভ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে এবার কি পিঠ বাঁচাতে ডিসপ্লে বোর্ড অফ করে দিল মেট্রো? শনিবার থেকে ব্লু লাইনের বিভিন্ন স্টেশনে ডিসপ্লে বোর্ড অফ। এইসব স্টেশনেই ডিসপ্লে বোর্ড অন্ধকার, মেট্রো চলছে কিনা সেটা বোঝাই যাচ্ছে না, ফলে মেট্রো লেট কিনা সেটা বোঝার উপায় নেই। সমস্যা তো হচ্ছে, নিচে নেবে জানতে হচ্ছে যে মেট্রো চলছে কি চলছে না, ঠিক আছে, তারপর দেখা গেল আজকে মেট্রো এই জায়গা বন্ধ ওই জায়গা বন্ধ, এরকমভাবেও সমস্যা হয়। ডিসপ্লেটা হলে ভালো হয়, আমরা বয়স্ক লোক তো নিচে নেবে জানতে হয়। ঠিক করা উচিত আর কি, এটুকু বলতে পারি আপনাকে, এটা ঠিক করা উচিত। আদারওয়াইজ মেট্রো সার্ভিস দারুণ, একদম লোক প্রচুর ভিড় হচ্ছে, কোনো তুলনা নেই, কিন্তু এগুলো একটু ধ্যান দেওয়া উচিত। সমস্যা বলতে এই ডিসপ্লে বোর্ড না থাকলে অসুবিধা হয়, মানে টাইমটা কোথা থেকে কোথায় যাচ্ছে আর কি ট্রেনটা, সেটা তো বুঝতে অসুবিধা হয়। অসুবিধা হচ্ছে কখন চলছে সেটাও বোঝা যাচ্ছে না, তো শুধু না সময়টা দেখাচ্ছে কি ট্রেন আসছে যাচ্ছে সেটা দেখাচ্ছে না। ভোগান্তি হচ্ছে তো। হ্যাঁ, ভোগান্তি তো হচ্ছে। একসময় মেট্রো ডিসপ্লে বোর্ড দেখে হাতের ঘড়ির সময় মিলিয়ে নেওয়া যেত, এতটাই সময় চলতো কলকাতা মেট্রো। আর এখন ডিসপ্লে বোর্ডেই আঁধার, যাত্রীদের ক্ষোভের মুখে পিঠ বাঁচানোর নয়া কৌশল। নিউজ 18 বাংলা।